আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যেই উদ্বেগটির কথা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা বলছেন, তারা বলছেন নির্বাচন আসছে, 6 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ধারণা করা হয় 5-6 তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা হবে। 7 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হবে। পুরো ডিসেম্বর মাস বিশ্ববিদ্যালয় ছুটি। তার মানে এই দীর্ঘ ছুটির ফেরে ছাত্রছাত্রীদেরকে সারা দেশে ছড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী রাজনৈতিক পক্ষটি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে রাজনৈতিক অ্যাসাইনমেন্টে কাজে লাগাতে চায় কিনা সেটাও দেখবার জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশে 31 ঘন্টার কিছু বেশি সময়ের মধ্যে 4বার ভূমিকম্প অনুভূত হওয়ার পর সারা দেশেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে স্বাভাবিকভাবেই বড় বড় অট্টালিকার সারি, ভবনের পর ভবন নির্মিত হয়েছে যেই রাজধানী শহর ঢাকায়, সেই ভয়াবহ ঘন বসতিপূর্ণ ঢাকা শহরে আতঙ্ক তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার দিন এক তীব্র ঝাঁকুনির ভূমিকম্প, যেটা ঢাকার কাছে নরসিংদীতে যেটার উৎপত্তি, সেই ভূমিকম্পের ঝাঁকুনির রেশ কাটতে না কাটতেই শনিবারে আরো 3 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদী থেকে উৎপত্তি হয়েছে, এমনকি ঢাকার বাড্ডা থেকেও ভূমিকম্প উৎপত্তি হবার পর বিশেষজ্ঞরা এখন বলছেন যে মানে বড় ধরনের আরো কোনো ভূমিকম্প আসবার আগে হয়তো প্রকৃতি এই কাঁপুনিগুলোর মাধ্যমে জানান দিচ্ছে। কিন্তু বিজ্ঞান বলে যে ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। মানে আগামী 7 দিনে সেই বড় ভূমিকম্প আসছে, 15 দিনে আসছে বা 2 মাসে আসছে, এ ধরনের কোনো পূর্বাভাস দেওয়া ভূমিকম্পের ক্ষেত্রে সম্ভব নয়। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদেরকে সাথে সাথে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিকাল 5টার মধ্যে তাদেরকে হল ছাড়তে বলা হয়েছে। হল ছাড়াতে শিক্ষার্থীদেরকে এতটাই উদ্গ্রীব হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃবৃন্দ যে প্রথমবারের মতো হল ছেড়ে বাড়ি যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা বিরাট অংশের ছাত্রছাত্রী যাদের ঢাকায় মানে রোজগার করে খেতে হয়, মানে তারা তাদের শিক্ষা, জীবনযাপন এগুলো চালাতে যারা টিউশনি করেন কিংবা নানা রকম চাকরি করেন, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের হল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া একটা ব্যাপক অনিশ্চয়তায় তাদেরকে ঠেলে দিয়েছে। কাজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলেই ভূমিকম্পে আতঙ্কিত ছিলেন বটে, কিন্তু সকলেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ করে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল তাদেরকে ছাড়িয়ে দিতে হবে এমন কোনো দাবি তুলছিলেন, তার কোনো নমুনা পাওয়া যায় না। কিন্তু শনিবার রাতে হঠাৎ করেই ডাকসুর জিএস ASM ফারহাদ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ হলগুলো থেকে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি কমাতে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল, বিশেষ করে হাজী মোহাম্মদ মুহসিন হলটি ঝুঁকিপূর্ণ, সেই অভিযোগ করে শুক্রবারে তীব্র ঝাঁকুনির ভূমিকম্পের পরে সেই হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীরা কর্মচারীদের জন্য নির্মিত, তাদের পরিবার নিয়ে বসবাসের জন্য নির্মিত স্বাধীনতা টাওয়ার, যেখানে প্রায় 50টির মতো ফ্ল্যাট আছে, সেই স্বাধীনতা টাওয়ারে উঠে গিয়েছিলেন হাজী মোহাম্মদ মুহসিন হলের ছাত্ররা। হাজী মোহাম্মদ মুহসিন হলের ছাত্ররা সেই কর্মচারীদের বাড়িতে উঠে যাওয়ার পর সেখানে কর্মচারীদের সঙ্গে এবং শিক্ষকরাও এ নিয়ে এক রকমের আপত্তি প্রকাশ করছিলেন যে হাজী মোহাম্মদ মুহসিন হলের ছাত্ররা হঠাৎ করে এসে কর্মচারীদের বাসাবাড়ির এই টাওয়ারটি কেন দখল করে নিল, এবং এটা নিয়ে কোনো রকম বোঝাপড়া সম্ভব হচ্ছিল না হলের শিক্ষার্থীদের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অন্যদিকে কর্মচারীদের মধ্যেও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও যারা এই বিষয়টিকে ভালোভাবে দেখছিলেন না,
তাদেরও এই নিয়ে ক্ষোভ বাড়ছিল। অন্যদিকে ডাকসু নেতৃবৃন্দ আসলে কোথায় ব্যস্ত? ডাকসু নেতৃবৃন্দ এখন সম্পূর্ণত ব্যস্ত নির্বাচনী প্রচারণায়। এই যে বিশ্ববিদ্যালয়টি হুট করে বন্ধ করে দেওয়া এবং টিউশনি করেন, চাকরি করেন, কিংবা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেই বাড়িতে যাওয়ার যাদের উপায় নেই, কিংবা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলেই কি বাড়ি কি নিরাপদ, মানে ভূমিকম্প থেকে বাড়িতে বাঁচা যাবে, বিশ্ববিদ্যালয়ে বাঁচা যাবে না, এ ধরনের যুক্তি যারা বিশ্বাস করেন না, যাদের কাছে এই যে এই হুট করে নেওয়া সিদ্ধান্তটা কোনো তৃতীয় পক্ষের সিদ্ধান্ত বলে মনে হচ্ছে, তারা 22শে নভেম্বর মানে বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ ঘোষণা হয়েছে, এই ঘোষণার পর ভিসির বাড়ির সামনে সারা রাত অবস্থান নিয়েছিলেন এবং তারা সেখানে মোনাজাত ধরে বলেছেন যে ভিসির যাতে তিনি যে সকল ছাত্রছাত্রীর দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি যাতে একচোখা দৃষ্টিভঙ্গিতে না থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য দায়িত্ব নিতে পারেন, সেই সক্ষমতা যাতে তাকে দান করা হয়, সেই জন্য তারা মোনাজাত করেন। এবং তারা বলেন যে ডাকসুকে শিক্ষার্থীদের প্রতিবাদের কণ্ঠস্বর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি ডাকসুর ভিপি মহোদয় সারাদিন ধরে দাঁড়িপাল্লার ভোট চেয়ে সারা দেশ ভরে ক্যাম্পেইন করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ঘুমাতে পারছে না, ভয়ের চোটে আতঙ্কের চোটে ভিসি চত্বরে অবস্থান করছে, ভিপি মহোদয় দেখতে আসতে পারেন নাই, তার কোনো প্রতিনিধিকেও আমাদের সঙ্গে কথা বলার জন্য পাঠাতে পারেন নাই। তারা আল্লাহর কাছে ডাকসু প্রতিনিধিদের শিক্ষার্থীদের প্রতি সহমর্মী হওয়ার তৌফিক চেয়ে দোয়া চান এবং তারা বলেন যে বাধ্যতামূলক আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা উচিত এবং নিরাপদ আবাসনের বাস্তবসম্মত সমাধান সহ 3 দফা তাদের যে দাবি, সেই 3 দফা দাবিতে কর্ণপাত করা উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কারণ তাদের কথা হচ্ছে 15 দিনে কি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি হলগুলো নিরাপদ না হয়, শতভাগ নিরাপদ না হয়, তাহলে সেই হলগুলোকে নিরাপদ করে ফেলবেন কি করে? যেই উদ্বেগটির কথা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা বলছেন, তারা বলছেন নির্বাচন আসছে, 6 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, ধারণা করা হয় 5-6 তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা হবে, 7 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হবে, পুরো ডিসেম্বর মাস বিশ্ববিদ্যালয় ছুটি। তার মানে এই দীর্ঘ ছুটির ফেরে ছাত্রছাত্রীদেরকে সারা দেশে ছড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী রাজনৈতিক পক্ষটি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে রাজনৈতিক অ্যাসাইনমেন্টে কাজে লাগাতে চায় কিনা সেটাও দেখবার জন্য অপেক্ষা করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলছেন তারা ডাকসু নির্বাচনের আগেই টের পেয়েছেন যে রাজনৈতিক পক্ষের কাছে তাদের সকলের ঠিকানা, ফোন নাম্বার, পরিবারের সদস্যদের ফোন নাম্বারও এমন ভাবে আছে যে ডাকসু নির্বাচনের আগেও তারা দেখেছেন যে এলাকায় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের পরিবারকে ফোন করে ডাকসু নির্বাচনে ভোটের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনুরোধ করছিলেন। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনে করছিলেন এটা এক রকমের হুমকির সৃষ্টি করছে যে তাদের পরিবারের সদস্যদের ফোন নম্বর সহ সবকিছু কিনা এই রাজনৈতিক পক্ষটির কাছে আছে। কাজেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই যে হঠাৎ করে হল বন্ধ করে সারা দেশে তাদের ছড়িয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহারে বাধ্য করা হবে কিনা সেই বিষয়টি নিয়েও উদ্বিগ্ন করেছে। নির্বাচনের তফসিল আসছে এবং নির্বাচনে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে সরকার। এই ঘোষণা আসবার পর একদিকে যেমন নির্বাচন কমিশন বলেছে সেটা তাদের জন্য কঠিন হবে, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তৃতায় বলেছেন যে নির্বাচন আর মানে সংসদ নির্বাচন আর গণভোট একদিনে হলে নাকি জেনোসাইড হয়ে যাবে। কেন নির্বাচন আর সংসদ নির্বাচন আর গণভোট একদিনে হলে জেনোসাইড হয়ে যাবে এটার তিনি ব্যাখ্যা না দিলেও তিনি যে সংঘাতের আশঙ্কা করছেন এবং একটা সংঘাতপূর্ণ পরিবেশে তার কর্মীদেরকে প্রস্তুত রাখতে চাইছেন সেটা নিশ্চিত। আর ডাকসু নেতৃবৃন্দ যখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছেন নিজ নিজ এলাকায় এবং তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে রাজনৈতিক প্রভাব বিস্তারে কাজ করছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রশিক্ষিত বাহিনীকে যে তারা পাশে চাইবেন সেটাকে অনেক পর্যবেক্ষকই খুব স্বাভাবিক একটা
রাজনৈতিক কৌশল বলে মনে করছে। জামায়াতে ইসলামীর আরেক নেতা তাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটা বক্তৃতা ভাইরাল হয়েছে। সেই বক্তৃতায় তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর জন্য যে সুযোগ এসেছে সে সুযোগ আর ভবিষ্যতে আসবে না। কাজেই জামায়াতে ইসলামীর কর্মী বাহিনীকে এই নির্বাচনের আগেই পরিস্থিতি এমন তৈরি করতে হবে যেই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর কথায় প্রশাসন চলবে, প্রশাসনে যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় তারা উঠবে, আমাদের কথায় তারা বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। এই পরিস্থিতিটা তৈরি করা যে প্রয়োজন হয়ে পড়েছে জামায়াতে ইসলামীর জন্য, কোনো রাগঢাক ছাড়া আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতেই চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামাতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরীর মতো সিনিয়র নেতা এই মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে দাঁড়ে দাঁড়ে যেতে হবে, প্রাইমারি স্কুলের মাস্টারকে বলতে হবে, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে বলতে হবে, এমনকি ডেকোরেটরের বয়ের সঙ্গেও সভা করতে হবে। এবং তিনি বলেছেন যে তিনি যখন নমিনেশনও পান নাই তখনই তার উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল এবং তিনি লোহাগাড়ায় 100 কোটি, সাতকানিয়ায় 100 কোটি এবং লোহাগাড়ায় 10 কোটি বাস্তবায়নের জন্য সাতকানিয়ায় 10 কোটি এসব দেওয়া হয়েছে। মানে 110 কোটি করে লোহাগাড়া এবং সাতকানিয়ায় দেওয়া হয়েছে এমন মন্তব্য তিনি করে বসেন ওই সভা সমাবেশে। তার মানে টাকা আছে যথেষ্ট। জামায়াতে ইসলামী মনে করছে যে জামায়াতে ইসলামীর এখন প্রয়োজন এমন কর্মী বাহিনী যারা সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করে প্রশাসনকে তাদের আন্ডারে নিয়ে আসতে পারবে, যাতে প্রশাসন তাদের কথায় উঠে বসে, মামলা করে, গ্রেফতার করে, সব তাদের কথায় হয় এই নির্বাচনের আগেই। তাহলে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যেমন ডাকসু ভিপি সাদিক কায়েমের মতো সক্রিয়, শিক্ষিত, বুদ্ধিমান তরুণদেরকে দরকার, তেমনি সেই তরুণদেরকে পাশে দরকার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করে বাংলাদেশ জুড়ে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের অবস্থান পাকাপোক্ত করেছে। কাজেই ওই যে যারা গিয়ে ভিসির বাড়ির সামনে মোনাজাত ধরলেন যে ভিসি কেন সকলের কথা শুনছেন না, একটা তৃতীয় পক্ষের কথায় হল বন্ধ করে দিয়ে এক্ষুনি ভূমিকম্পের কথা বলে হল থেকে ছাত্রদের সরে যেতে বলছেন, তারা বলছেন ওই তৃতীয় পক্ষের কোনো বুদ্ধিতে এবং তৃতীয় পক্ষের কথায় আর ডাকসু নেতাদের তাদেরকে দেখে রাখার কথা ছিল তাদের কথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। আজকে আপনি এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলছি, যে 3টি দাবি বা 3টি শর্ত ছিল। এই যে আমাদের গিয়েছিল খলিলুর রহমান, ইন্ডিয়াতে গিয়েছিল, ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে আসলে 3টা দাবি উঠেছিল, যার মধ্যে একটা দাবি ছিল বাংলাদেশের পক্ষ থেকে যেটা খলিলুর রহমান করেছিলেন, এবং 2টা দাবি আবার ইন্ডিয়া পাল্টা করেছিলেন। সুতরাং সে 3টা দাবি কি কি সেই বিষয়ে আপনাদেরকে বলছে, এবং এটা হচ্ছে যে এক্সক্লুসিভ, একদম ভেতর থেকে, মানে সেই দিন সেখানে উপস্থিত খলিলুর রহমান এবং আপনার অজিত দোভাল, ওনারা যে মিটিংটা করেছেন সেই মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে শুধু খলিলুর রহমান না, খলিলুর রহমানের সাথে ছিলেন আরো 3 জন যারা ইন্টারপ্রেট করেছেন বিভিন্ন দুইজনই ইংলিশ জানেন, ইংলিশ খুব ভালোই জানেন দুজন। এরপরে কিছু কিছু হিন্দি ওয়ার্ড আছে যেগুলো তো খলিল সাহেব বোঝেন না, কিছু বাংলা কথা আছে যেটা তো আপনার অজিত দোভাল স্যার বোঝেন না, যার কারণে ওখানে ইন্টারপ্রেটার ছিল 2 পক্ষের 3 জন 6 জন। তাদের একজনের কাছ থেকেই এই খবরটা জানছি। তবে সেই জিনিসটা কি কি শর্ত ছিল সেটা বলার আগে আপনাদের একটা কথা বলি। যেখানে সারা বাংলাদেশ ক্ষেপে আছে, ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবে না, ইন্ডিয়াকে দেখতে পারতেছে না, পাইলে তো ইন্ডিয়ারে, পারলে মানে টুকরা টুকরা করে খেয়া ফেলাবো আমরা, এই অবস্থা। সেই জায়গায় হঠাৎ করে খলিল সাহেব কেন ইন্ডিয়াতে গেলেন, এটা যেমন আপনার মাথায় ঘুরতেছে। আরেকটা প্রশ্ন হয়তো আপনাদের মাথায় এখন হয়তো ঢুকে নাই, বা অনেকে চিন্তা করছেন, কিন্তু মানে ওই যে বলে না যে গলা পর্যন্ত আসছে ভাই মুখ দিয়ে বের হচ্ছে না, এরকম অবস্থা অনেকেরই আছে, যেটা আমারও গত 2-3 দিন যাবত আসলে আমি মানে ভাবতেছিলাম, কিন্তু ব্যাপারটা আমি পুরো বুঝে উঠতে পারছিলাম না। এই যে আপনার একটা হয়েছে, মিটিং যেটা হয়েছে, এটা হচ্ছে নিরাপত্তা,
মানে জঙ্গিবাদ এবং সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে একটা আলোচনা। সেখানে যেমন ভারত আছে, নেপাল, ভুটান, এই ধরনের কিছু দেশ আছে, কিন্তু সে জায়গায় চায়না বা পাকিস্তান নেই। তাহলে যে জায়গায় চায়না এবং পাকিস্তান নেই, সেইখানে খলিল সাহেব হঠাৎ বাংলাদেশ যাওয়া, এটা একটা লাগে, মাথায় লাগে? বুঝতেছেন কিছু? এরপরে দেখেন, যেমন ইন্ডিয়া কোয়াডে ছিল, যেটা আমেরিকা ইন্ডিয়া কোয়াড, এগুলার কোনো চুক্তিতে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেনি। শেখ হাসিনা কোনো চুক্তিতে যায়নি এর ধরনের। হঠাৎ করে বাংলাদেশ কেন এখন, যেই জায়গায় ইন্ডিয়া হচ্ছে যে মহাসচিব, মানে ইন্ডিয়ার নেতৃত্বে গঠিত যে বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে নেপাল, ভুটান, এই সেই, তারপরে সিসিলি, আরো কি কি আছে জানি, এরা সব মিলে একটা কমিটি হচ্ছে, বা একটা আপনার ইয়ে করতে যাচ্ছে চুক্তি। সেই চুক্তিতে, যেই চুক্তিতে পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয় নাই, যেই চুক্তিতে চায়না এত বড় শক্তিশালী দেশ, সেইখানে চায়নাকে দাওয়াত দেওয়া হয় নাই, বাংলাদেশ গেল, বাংলাদেশ আবার এই চুক্তিতে কথা বলে আসলো, এই চুক্তিতেই আপনার সিগনেচার করে আসলো। এটা কেমন? বাতাস কি কিছু বোঝা যায় ভাইয়া? আমি আপনাদেরকে আজ থেকে 4 দিন আগে বলেছিলাম 15 দিনের সময় দিয়ে গেছে। অনেকেই আমার সেই ভিডিওর নিচে এসে গালাগালি করেছিলেন যে আমি বেশি বুঝি, এই হইছে সেই হইছে। তো তাদেরকে বলি, এই যে আজ গতকাল থেকে যারা বলা শুরু করছে 7 দিনের সময়, কেমন বিষয়টা বোঝা যায়? গতকালকে আমি 15টা মাদ্রাসা, 16টা মাদ্রাসার কথা বলেছিলাম যে গোয়েন্দা নজরদারিতে। অনেকেই বলছেন যে মাদ্রাসার নামগুলো আমি কেন দিলাম, ওই দিলাম, সেই দিলাম। তো তাদের উদ্দেশ্যে বলি, ভাই, যেইটুকু দেওয়ার মতো সেইটুকুই দিচ্ছি, যেটুকু দেওয়ার মতো না সেটুকু আপনার পাচ্ছেন না। কারণ কোথায় কি আছে বা কোথায় কি হচ্ছে সবগুলো তো আপনাদের বলা হচ্ছে না, কিন্তু আপনাদের হিংস দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা একটু সতর্ক থাকেন। আর যেগুলোর নাম বলা হয়েছে, এমনও তো হইতে পারে সেগুলোর বিপরীতের অন্য কিছু করতেছে। এই হচ্ছে যে কাহিনী। সুতরাং এবার চিন্তা করেন, এই যে ইন্ডিয়া একটা সংস্থা করলো, যেটা জঙ্গিবাদের উত্থান এবং সামুদ্রিক নিরাপত্তা, এই আর্মি, এটা একটা আর্মি বলা যায়, যে এটা একটা ওনারা একটা সংগঠনের মতো করেছে যে আমরা শক্তিশালী, সেই চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে এসেছে। এরপরেও বলবেন যে খালি আওয়ামী লীগই ইন্ডিয়ার দালালি করে, ইন্ডিয়ার দালালি তো আপনারা সবচেয়ে বেশি করতেছেন। তো আসুন চলুন সেই 3টা শর্ত। শর্ত নাম্বার 1, বাংলাদেশের পক্ষ থেকে শর্ত নাম্বার 1 ছিল, যেটা খলিলুর রহমান বলেছেন, তিনি সরাসরি ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়ার জন্য একটা শর্ত জুড়ে দিয়েছিলেন মিটিং এর আগেই। আপনারা জানেন যে একদিন আগেই উনি পৌঁছে গিয়েছিলেন, এবং ওনার জন্য ইন্ডিয়ার দিল্লিতে যেই 5 স্টার হোটেলের 3টা রুম ওনাদের জন্য বুক করেছিলেন, সেসব রুমে ওনারা উঠেননি। ওনাদেরকে উঠানো হয়েছিল আমাদের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আপনার অ্যাম্বাসেডার সাহেব নিজের বাসায়, এবং সেইখানে রেখেই উনি কাউকে কোথাও যেতে দেননি এই অবস্থায়। কিন্তু আরেকটা জিনিস, যে এই যে আমাদের খলিল সাহেব যাওয়ার আগে কিন্তু বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাসের অ্যাম্বাসেডারের সাথে কথা বলে গিয়েছিল, এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাদের অ্যাম্বাসেডারের বাড়িতে উঠেছেন। অ্যাম্বাসেডার সাহেব কন্টিনিউ ওনার সাথে ছিলেন যাতে উনি কোথাও যেতে না পারেন। তো সেই জায়গায় দাবি ছিল যে হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দিতে হবে, এই দাবিটা করেছিলেন অজিত দোভালের কাছে। তখন নাকি অজিত দোভাল বলেছেন যে ঠিক আছে, আমরা ফেরত দিব, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম আপনি বলেন যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনারা কি বর্ডার পার করে কোনোভাবে ঢুকে গিয়েছিলেন যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে না? বা এইটা কি ওনারা কি হঠাৎ করে এসে গেলেন যে এই, নাকি G2G মানে সরকার টু সরকার কথা হয়েছিল? যেদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারা বাংলাদেশে ঢুকেছেন, সেদিন তো বাংলাদেশ থেকেই জাতীয় পতাকা দেওয়া হেলিকপ্টারে ওনাকে উঠানো হয়েছে। ওখান থেকে কুর্মিটোলা থেকে আবার সেনাবাহিনী, 3 বাহিনী, সেনাবাহিনী, নৌ বিমান বাহিনীর নিজস্ব বিমানে, এবং 18 জন SSF কর্মকর্তা অধীনে রাষ্ট্রীয় সম্মানে ওনাকে এনে নামানো হয়েছিল। কোনটা আগে? এই 2টার জবাব আপনি দিন। যদি দিতে পারেন সুন্দরভাবে, তাহলে আমরা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিব। এবং দ্বিতীয় যে কথাটা আপনার অজিত দোভাল বলেছেন যে অনেক হয়েছে, এবার আপনারা আওয়ামী লীগ সহ বাকি সব দলকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করান।
আমাদের কোনো সমস্যা নাই, আপনার দেশে আপনি কি খাবেন, কি পরবেন, কাকে কি করবেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা যে সেটা হচ্ছে আমরা চাই আপনার দেশে জঙ্গি উৎপাত না হোক, সেখান থেকে কোনো কিছু আমাদের দেশে না আসুক। আপনার পাকিস্তানের সাথে কি আপনারা আবার মিলিত হবেন, পাকিস্তানি ফ্ল্যাগ লাগাবেন দেশের সব জায়গায়, আপনাদের গাড়িতে জাতীয় পতাকা না রাখা পাকিস্তানি পতাকা, সেটা আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনার দেশ থেকে যদি একটুকু নিরাপত্তার হুমকি মনে করি, সেইখানেই আমরা আপনারে সেকেন্ড টাইম আর কোনো ওয়ার্নিং দেওয়া হবে। এবং সেই ওয়ার্নিংটার মধ্যে ওই যে আপনাদের বলেছিলাম গত 3 দিন আগে যে 15 দিনের সময় দিয়েছেন, জঙ্গি উৎপাদন বন্ধ করতে হবে। এবং ওনারা বলছে আইএসএস এর 77 জন সুশিক্ষিত কর্মকর্তা বাংলাদেশে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্প করে, সেসব ক্যাম্পের ভেতরে ওনারা প্রশিক্ষণ দিচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ, অস্ত্র শস্ত্র সবই দিচ্ছে। এগুলার ডাটা সহ পুরো দোসিয়ার বলে, বা আপনারা বলতে পারেন একটা ফাইল, 184 পাতার একটা ফাইল দিয়েছে, যেখানের মধ্যে 84টা স্পট ছবি, স্যাটেলাইট ছবি, ভেতরের ছবি, অস্ত্র প্রশিক্ষণের ছবি সবগুলো দিয়ে দিয়েছে, যে এগুলো আগে নির্মূল করেন, এরপরে আপনি আমাদের সাথে কথা বলতে আসেন। তখন নাকি খলিল সাহেব বলেছেন যে আমি তো আসলে এখানে এই মুহূর্তে আপনাকে এটার 100% কিছু বলতে পারবো না। দেখেন আমি তো আসলে, আমাকে এখন এই নিরাপত্তা উপদেষ্টার কোনো পদও ছিল না, যেহেতু আমরা আপনাদের সাথে কথা বলতে পারতেছিলাম না, কারণ নিরাপত্তা উপদেষ্টা কথা বলবো, অন্য কোথাও বলতে পারে না, যার কারণে আমাকে এখন এটা পোস্টিং দেওয়া হয়েছে। সুতরাং আমি সেই হিসাবে আপনার সাথে এসে কথা বলছি। আমি বাংলাদেশে যাওয়ার পরে আমি ইউনূস সাহেবের সাথে কথা বলবো, যে ইউনূস সাহেব কে বলবো যে আপনাদের দাবিগুলো, এবং দেখি উনি কি বলে। তবে আমি আসলে আপনাকে গ্যারান্টি দিতে পারছি না উনি আপনাদের এই দাবিগুলা। তখন নাকি অজিত দোভাল আবার বলেন যে ওই যে মাইকের সামনে দাঁড়িয়ে রাস্তার হকারের মতো ওই যে শেখ হাসিনাকে ফেরত দিব, হেগে যাব, ওই সেই এগুলো বললেন না, কারণ হেগের সাথে আমাদের কোনো চুক্তি নাই। আর আপনাদের আইসিসি যেই ট্রাইব্যুনাল, এইটার সাথে তো আমাদের কোনো দরকারই নেই। এটা আপনি কি করছেন না করছেন, ফালতু আইসিটি। হ্যাঁ, এখন যদি আপনাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে একটা কথা ছিল, তাহলে হয়তো চিন্তা করার বিষয় ছিল। আইসিটি মাইসিটি স্পেশাল কোর্ট আমাদের কোনো ব্যাপার না। আপনারা কি করতেছেন তা আপনাদের ঘরে আপনারা কি করবেন। আর এইসব বিচার আচার যেখানে আপনার ওই বিবাদী পক্ষ নাই, কেউ নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, আপনারা যা ইচ্ছা তা বললে আপনার বিচারটা কইরা দিলেন, তো ওইটাতে আমরা কর্ণপাত করব না। আর শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এনাদেরকে ফেরত দিতে হইলে প্রথমে আপনার সরকারকে লিখিত জানাইতে হবে যে ওনারা যে এখানে আসছেন, ওনারা তো রাষ্ট্রীয় মর্যাদায় আসছেন, ওনার রাষ্ট্রীয় মর্যাদায় এসেছেন এবং এখনো রাষ্ট্রীয় মর্যাদায় আছেন। সুতরাং এসব ফাউল কথা বলে লাভ নাই। হেগে আপনারা যান, হেগের চুক্তি আমাদের সাথে নাই, এরকম কোনো চুক্তিতে আমরা নাই, সুতরাং কেউ কিছু করতে পারবে না। ওই যে স্লোডনের কথাটাই, রাশিয়া যে স্লোডনের ব্যাপারে বলেছিল যে তুমি আমেরিকার জাহান্নাম চাও, আমি তোমার স্লোডন রে ফেরত দিব না, স্লোডন আমার দেশ আছে, হ্যাডন থাকলে তুমি এসে তুলে নিয়ে যাও। তো সেই রকম এই হচ্ছে যে তিনটার মধ্যে চুক্তি বুঝছেন, তো তিনটা দাবি বুঝছেন। একটা দাবি বাংলাদেশের হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চাওয়া, এই দাবির পুঙ্গা মেরে দিয়েছেন অজিত দোভাল। এবং অজিত দোভালের দুইটা দাবি, একটা হচ্ছে যে আগে জানাইতে হবে সরকার টু সরকার, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মাধ্যমে কি শেখ হাসিনা এই দেশে এসেছিলেন নাকি, এটা বলতে গেলে তো বলতে হবে জি জি জি, না হলে তো বলবে যে ওই বিমান কি তোমাদের ছিল না হারামজাদারা। এই হচ্ছে যে একটা দাবি। দ্বিতীয় হচ্ছে যে মৌলবাদী, ওই একটা ইন্ডিয়ার যে দুই দাবি, দুই দাবির মধ্যে একটা দাবি মধ্যে আবার দুইটা ভাগ। আর এটা মৌলবাদীদের উত্থান কিভাবে ঠেকাবা, তোমরা ঠেকাবা নাকি আমরা প্যারাট্রুপার নামাইয়া দিয়া ওখানে তোমাদেরকে ঠেকাই দিব, এই বিষয়টা ছিল। এবং সেকেন্ড দাবি যেটা ছিল যে আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, বংসং ইলেকশন করলে হবে না, টোটাল ইলেকশন করতে হবে। আওয়ামী লীগকে লেভেল প্লেইং ফিল্ড যদি না দাও, তাহলে তোমাদের ইলেকশন তোমরা করতে পারো কিনা বা কিভাবে করবা সেটা আমরা আমাদেরটা বুঝবো, তোমরা তোমাদেরটা বুঝো। এই বলে ওনার সাথে মিটিং হয়েছে। তারপরেও হয়তো মিটিং এর আরো কথা ছিল, যে মানে হয়তো পরের দিন যেখানে যে সভাটা হয়েছিল সেই সভার পরে আপনার ইয়ের সাথে কথা বলার কথা ছিল, কার সাথে, আমাদের খলিল সাহেবের সাথে। কিন্তু খলিল সাহেব নাকি তড়ি ঘড়ি ফোন পে 3টা 5 মিনিটের ফ্লাইটে, দিল্লি টু ঢাকা 3টা 5 মিনিটের ফ্লাইটেই উনি ফেরত চলে আসতে বাধ্য হয়েছেন। কারণ এই মিটিংটা চলেছিল একটার পরে লাঞ্চের কথা ছিল, তিনি সে লাঞ্চটাও করতে পারেননি।
এবং আপনার ডাক্তার ইউনূস সাহেবের মাথা হয়তো খারাপ হয়েছে কেন জানেন? কারণ যে ডাক্তার ইউনূস সাহেব মনে করেছিলেন এই যে সভাটা হচ্ছিল সেখানে আমাদের খলিল সাহেব মুখ্য ভূমিকা পালন করবেন, কিন্তু উনি পারেননি। আবার এটার মহাসচিব হয়েছেন এইবার ইন্ডিয়া, সুতরাং 2 বছর পর পর মহাসচিব হবে। বাংলাদেশ কবে তারা জানেন না। তবে পাকিস্তান আর চায়নার পোঙ্গা মারা, ওনাদের সাথে এত সম্পর্ক থাকার পরও, ওদের না ডাকার পরও খলিল সাহেব গিয়ে চুক্তি করে এসেছেন।